হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দি অ্যাপথেকেরি ডায়েরিজ সিজন 1 এর 16 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। গল্পের শুরুতেই আমরা দেখি জিনশি মাও মাওকে একটা বেশ রহস্যময় ঘটনা বলছে। রাজপ্রাসাদের একজন তুখোর মেটাল ওয়ার্কার কিছুদিন আগে মারা গেছেন, কিন্তু দুঃখের ব্যাপার হলো মৃত্যুর আগে তিনি তার এক বিশেষ গোপন কৌশল বা সিক্রেট টেকনিক কাউকে শিখিয়ে যেতে পারেননি, এমনকি তার নিজের ছেলেদেরও না, যারা তার ছাত্র ছিল। এমন এক সিক্রেট টেকনিক যা তিনি তার নিজের ছেলেদেরও শিখিয়ে যেতে পারেননি। মজার ব্যাপার হলো ওই কারিগরের 3 ছেলে ছিল। বাবার মৃত্যুর পর 3 ভাই তাদের বাবার সম্পত্তি থেকে কিছু বিশেষ জিনিস পেয়েছে। সবচেয়ে বড় ছেলে পেয়েছে ওয়ার্কশপটা, মেজো ছেলে পেয়েছে একটা বিশাল কাঠের সিন্দুক, আর সবচেয়ে ছোট ছেলে পেয়েছে একটা ছোট্ট ফিশ বোল বা মাছ রাখার পাত্র। অ্যান্ড অফকোর্স এই সব কিছুর সাথে তাদের বাবার একটা শেষ ইচ্ছাও ছিল, যেন 3 ভাই মিলে একসাথে বসে আগের মতো একটা টি পার্টি করে। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? একদিকে বাবার মৃত্যুর পর ছেলেদের দেওয়া এই অদ্ভুত জিনিসগুলো, আর অন্যদিকে এই টি পার্টির কথা। এই দুটোর মধ্যেই কি তাহলে লুকিয়ে আছে সেই সিক্রেট টেকনিকের আসল রহস্য? এখন প্রশ্ন হলো, বাবার মৃত্যুর পর তার জায়গাটা কে নেবে? আর এই সব শুনেই মাও মাওয়ের মাথায় যেন একটা বাল্ব জ্বলে ওঠে। লিটারালি সে ভাবছে তার মানে ছেলের বয়স যত কম, তার পাওয়া জিনিসের দামও তত কম। আর এটা ভাবতেই সে আর ভাবতে না পেরে জিনশিকে জিজ্ঞেস করে বসে, ওই সিন্দুকটা দেখতে কেমন? জিনশি একটা মুচকি হাসি দিয়ে বলে, তাহলে তোমার এই ব্যাপারে বেশ আগ্রহ আছে দেখছি। মাও মাও তো সাথে সাথে নিজেকে সামলে নিয়ে বলে, না না না, তেমন কিছু না, আসলে জিনশি তখন বলে, আমি শুধু এই ব্যাপারে শুনেছি, আর একজন আমাকে বলেছে যে যদি তোমার আগ্রহ থাকে তাহলে এই ঠিকানায় গিয়ে তোমার নিজের চোখে সবটা দেখা উচিত। মাও মাও মনে মনে ভাবছে, এই লোকটা যেই হোক না কেন, সে আগে থেকেই আন্দাজ করতে পেরেছিল যে ঘটনাটা এদিকেই গড়াবে। লোকটা আসলেই বেশ ইন্টারেস্টিং। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি পরের দিন মাও মাও বাসেনের সাথে দেখা করছে। বাসেন আবারও মাও মাওয়ের তত্ত্বাবধায়ক সেজে তাকে সেই সিন্দুক আর বাকি জিনিসগুলো দেখানোর জন্য নিজের সাথে নিয়ে যায়। এরপর মাও মাও আর বাসেন সেই ঠিকানায় পৌঁছায়, আর সেখানে গিয়ে তাদের দেখা হয় মেটাল ওয়ার্কারের ছোট ছেলের সাথে। ছোট ছেলেটি খুব আন্তরিকভাবে মাও মাও আর বাসেনকে ওয়েলকাম করে তাদের ঘরের ভেতরে নিয়ে যায়। ভেতরে যাওয়ার সময় মাও মাওয়ের চোখ একটা অদ্ভুত জিনিসের ওপর লিটারালি আটকে যায়। সে সেটার দিকে তাকিয়েই থাকে। ছেলেটি তখন বলে, আমার বাবা এরকম অদ্ভুত সব জিনিস সংগ্রহ করতে ভালোবাসতেন। আমরা এখন বাড়িতেই কাজ করি, তাই ওয়ার্কশপটা এখন কারিগরদের চা ঘর হিসেবে ব্যবহার করা হয়। এরপর মাও মাও ছেলেটির বাকি 2 বড় ভাইয়ের সাথে দেখা করে। সে পুরো ঘরটা ভালো করে পরীক্ষা করে আর সেই সিন্দুকটার দিকে এগিয়ে যায়। কিন্তু সে যেই সিন্দুকটা ছুঁতে যাবে, অমনি মেজো ভাই তাকে থামিয়ে দিয়ে বলে, এই যে তোমাকে শুধু দেখার অনুমতি দেওয়া হয়েছে, ছোঁয়ার নয়। এই কথা শুনে মাও মাও বেচারি ক্ষমা চেয়ে নেয়। সে 3 ভাইকে ভালো করে দেখে নিজের আন্দাজেই বুঝে যায় যে তাদের মধ্যে লম্বা লোকটি হলো সবচেয়ে বড় ভাই। এরপর মাও মাও জানালার দিকে তাকায়, যেখান দিয়ে রোদ আসছে এবং বাইরে একটা ওক গাছ দেখা যাচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করো, ওক গাছ কিন্তু খুব মজবুত হয়, তাই এগুলো ফার্নিচার, ফ্লোরিং, এমনকি ওয়াইনের ব্যারেল বানানোর কাজেও ব্যবহার করা হয়। আর এই গাছের পাতা আর ফলগুলো খুব বিশেষ। মাও মাও গাছটার দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই ওক গাছের জন্য ঘরের ভেতরে শুধু একটা নির্দিষ্ট জায়গাতেই আলো এসে পড়ছে, বাকি জায়গাগুলো গাছের ডালপালার ছায়ায় ঢাকা পড়ে গেছে। এরপর ছোট ভাইয়ের পাওয়া সেই ফিশ বোলটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে শুরু করে। এটা দেখে বড় ভাই বলে ওঠে, তুমি কি সত্যি বলতে পারবে আমাদের বাবা আমাদের জন্য কি রেখে গেছেন? মাও মাও বাসেনের দিকে তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ সূচক ইশারা করে। তখন বাসেন সবাইকে বলে, এই রহস্যের সমাধান করতে হলে আপনাদের সবকিছু সত্যি সত্যি বলতে হবে। এই কথা শুনেই তো 2 ভাই রেগে আগুন। তারা বলে, আমরা তো আগেই সব বলেছি, বাবা তার সিক্রেট টেকনিকটা বলার আগেই মারা গেছেন, আর আমাদের জন্য এই 3টে জিনিস রেখে গেছেন। মেজো ভাই আরো রেগে গিয়ে বলে, আমার কাছে একটা চাবি আছে যেটা দিয়ে সিন্দুকের উপরের 3টা বাক্স খোলা যায়, কিন্তু নিচের মূল তালায় চাবিটা ঠিকমতো ফিটই হয় না। তাহলে এই চাবি থাকার মানেটা কি? হ্যাঁ, বড় ভাই তখন বলে, যদি সিন্দুকটাই খোলা না যায় তাহলে এই ওয়ার্কশপ পেয়ে বা আমার কি লাভ হবে? এরপর 2 ভাই তাদের ছোট ভাইয়ের ফিশ বোলটার দিকে তাকিয়ে লিটারালি হিংসার সুরে বলে, আমাদের ছোট ভাইটাই ভাগ্যবান যে এই ফিশ বোলটা পেয়েছে, সে অন্তত এটাকে বিকৃত করতে পারবে। ওকে দেখে আমার হিংসে হচ্ছে। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। মাও মাও বুঝতে পারে যে এই 2 ভাই তাদের ছোট ভাইকে হয়তো একদমই পছন্দ করে না। আর ঠিক তখনই তাদের মা সেখানে আসেন এবং অতিথিদের সামনে খারাপ ব্যবহার করার জন্য ছেলেদের বকাঝকা করেন। তিনি মাও মাও আর বাসেনের কাছে নিজের ছেলেদের তরফ থেকে ক্ষমা চেয়ে নেন এবং সবাইকে চা দিয়ে সেখান থেকে চলে যান। এরপর মাও মাও জানালার কাছে গিয়ে দাঁড়ায় এবং দেখে যে সূর্যের আলো সিন্দুকটার উপর পড়ছে। সে সিন্দুকের কাছে গিয়ে ভাবতে থাকে যে এর ভেতরে নিশ্চয়ই কিছু একটা আটকে আছে। আর তখনই মাও মাওয়ের মাথায় যেন বিদ্যুতের একটা ঝলক খেলে যায়। এন্ড গেস হোয়াট, সে সব কিছুর মধ্যে একটা যোগসূত্র খুঁজে পায়। সে ছোট ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করে, এই ফিশ বোলটা কি আগে জানালার কাছে রাখা ছিল? ছেলেটি মাও মাওকে জানায় যে হ্যাঁ, ফিশ বোলটা ওখানেই রাখা ছিল, আর ওর মধ্যে একটা গোল্ডেন ফিশও ছিল। মাছটা মারা যাওয়ার পর তারা ওটাকে ওখান থেকে সরিয়ে দিয়েছে। এই কথা শুনে মাও মাও ফিশ বোলটার মধ্যে জল ভরে দেয়, আর সাথে সাথেই একটা দারুণ ঘটনা ঘটে। সূর্যের আলো ফিশ বোলের জলের মধ্যে দিয়ে প্রতিসৃত হয়ে সোজা সিন্দুকের মূল তালার ওপর গিয়ে পড়ে, ঠিক যেন একটা আতশকাচ
কাচের মতো। এটা দেখে দুই বড় ভাই অবাক হয়ে যায়। তারা সেই আলোর বিন্দুর কাছে যেতেই মাও তাদের থামিয়ে দিয়ে বলে, কাছে যাওয়ার বা ছোঁয়ার চেষ্টা করো না, না হলে অন্ধ হয়ে যাবে। মামাও সিন্দুকটা পরীক্ষা করে সবাইকে জানায় এটা গরম আর এর ভেতর থেকে কিছু পোড়ার গন্ধ আসছে। এই বলে সে মেজো ভাইকে চাবিটা লাগাতে বলে। লোকটি বলে, এটা তো লাগবে না, আমি তো আগেই বলেছিলাম। বাবা বলেছিলেন যদি সিন্দুকটা ভাঙার চেষ্টা করা হয় তাহলে ভেতরের জিনিস নষ্ট হয়ে যাবে। মাও জোর দিয়ে বলে, আপনি শুধু চাবিটা লাগিয়ে খোলার চেষ্টা তো করুন। লোকটি অবিশ্বাসের সাথে চাবিটা লাগাতেই ক্যাচ করে একটা শব্দ হয় আর তালাটা খুলে যায়। এন্ড ভাই এইটা দেখে তো সবাই লিটারেলি হাঁ করে দাঁড়িয়ে থাকে। এরপর মাও জিজ্ঞেস করে, তোমাদের বাবা কি অ্যানিমিয়া আর পেটের ব্যথায় অসুস্থ ছিলেন আর তিনি কি সোল্ডের ব্যবহার করতেন? এই প্রশ্ন শুনে তিন ভাই তো একদম চমকে গিয়ে বলে হ্যাঁ। তখন মাও আরেকটা চাবি বের করে বলে, এই সিন্দুকের ভেতরে রাখা জিনিসটা পুরোপুরি শক্ত হয়ে গেছে যাতে চাবিটার কোনো ক্ষতি না হয়। এই বলে সে দ্বিতীয় চাবিটা লাগিয়ে সিন্দুকটা পুরোপুরি খুলে ফেলে। অ্যান্ড সাডেনলি সবাই অবাক হয়ে দেখে ভেতরে কিছু ক্রিস্টাল রাখা আছে। মাও বলে, এই ক্রিস্টালটা তো একদম সেই ক্রিস্টালের মতো দেখতে যেটা আমি এখানে আসার সময় বাইরে দেখেছিলাম। এই সবকিছু দেখে দুই বড় ভাই রেগে গিয়ে বলে, বাবা আমাদের সাথে এটা কেমন মজা করলো, আমরা এই জিনিসগুলো দিয়ে কি করব? মাও ছোট ছেলেটির দিকে তাকিয়ে ভাবে, আসল সিক্রেট টেকনিকের ব্যাপারটা আমার বাবার শেখানোর পদ্ধতির মতোই। বাবা যেমন আমাকে সবকিছু হাতে কলমে শিখিয়েছেন তেমনি এই ছেলেটিকেও তার বাবা শিখিয়েছেন, কারণ একমাত্র এই ছেলেই তার বাবার আসল উদ্দেশ্যটা বুঝতে পেরেছে। এদিকে দুই বড় ভাই বাবা আমাদের বোকা বানিয়েছে বলে রাগ করে চলে যেতে থাকে। তখনই তাদের ছোট ভাই তাদের থামিয়ে দিয়ে বোঝায়, বাবা আমাদের ব্যাপারে এমনটা ভাবতেন না, তিনি আমাদের তিনজনকে একই চোখে দেখতেন। আমার মনে হয় বাবাই সবকিছু এই জন্যই করেছেন যাতে আমরা তিন ভাই আবার একসাথে মিলেমিশে কাজ করি। ছোট ভাইয়ের এই কথা শুনে দুই বড় ভাই থেমে যায় এবং নিজেদের ভুল বুঝতে পারে। এরপর মাও ওখান থেকে যাওয়ার আগে মেটাল ওয়ার্কারের ছোট ছেলেকে বলে, যদি তুমি কখনো অসুস্থ হয়ে পড়ো তাহলে প্লেজার ডিস্ট্রিক্টের ওয়ার্ডিগ্রিজ হাউসের দিকে যেও, ওখানে তুমি লুওম্যান নামের একজন ডাক্তারকে পাবে, কোনো সমস্যা হলে তাকে দেখিয়ে নিও। ছেলেটি মাওকে ধন্যবাদ জানায় আর এরপর মাও আর বাসেন সেখান থেকে বেরিয়ে আসে। পরের সিনে আমরা লাকানকে দেখি যে জিনশিকে বলছে, ধাঁধাটা তো বেশ মজার ছিল তাই না? কে ভেবেছিল যে ছোট ভাইটাই আসল কারিগর বেরোবে? জিনশি মনে মনে ভাবে এই লোকটা আগে থেকেই সবকিছু জানতো। সত্যি এক বিরক্তিকর স্ট্র্যাটেজিস্ট। লাকান তখন জানায় যে ওই ঘটনার পর তিন ভাইয়ের কি হয়েছে। বড় ভাই এখন ব্যবসার হিসেব সামলানোর কাজ পেয়েছে আর মেজো ভাই নতুন কাস্টমার খোঁজার দায়িত্ব নিয়েছে। দুজনেই এখন ভিন্ন দিক থেকে তাদের পরিবারকে সাহায্য করছে। অ্যান্ড ফাইনালি সবাই নিজের নিজের জায়গা খুঁজে পেয়েছে। লাকান বলে, ওই মেটাল ওয়ার্কারের কাজটা অসাধারণ ছিল, একটা সাধারণ ধাতুর অংশ, কিন্তু সেটাকে যদি কোনো পাত্রের ওপর ব্যবহার করা হয় তাহলে কি দারুণ দেখতে লাগে। জিনশি বিরক্ত হয়ে ভাবে এসব শুনে আমার কি হবে। সে তখন লাকানকে সেই গণিকার বাকি গল্পটা বলতে বলে। লাকান মুচকি হেসে বলে, এই ব্যাপারে তোমার তাকেই জিজ্ঞেস করা উচিত যে ওই জগতের সাথে যুক্ত। লাকান সরাসরি না বললেও জিনশি বুঝে যায় যে লাকান মাওয়ের কথা বলছে। এরপর লাকান জিনশিকে তার কেনা লাইট রিংগুলো তার সব পরিচারিকাদের মধ্যে বিলিয়ে দিতে বলে আবার দেখা হবে বলে সেখান থেকে চলে যায়। অ্যান্ড ফাইনালি এপিসোডের একদম শেষে জিনশি মাওয়ের সাথে দেখা করে তাকে জিজ্ঞেস করে, তুমি তো মেকআপের ব্যাপারে অনেক কিছু জানো তাই না? মাও বলে, হ্যাঁ সাধারণ কিছু জিনিস জানি। জিনশি তখন বলে, তাহলে এখন আমার মেকআপ করো। এই কথা শুনে মাওয়ের তো মাথায় হাত, সে পুরোপুরি শক। আর এই অবাক করা মুহূর্ত দিয়ে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এর পরের এপিসোডে আমরা জিনশি আর মাওকে নতুন লুকে আর নতুন কস্টিউমে দেখতে পাবো। আচ্ছা এই জায়গাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? কোথায় এসেছে ওরা? আর জিনশি আর মাও এখানে কি করছে? তোমাদের কি মনে হয় আমাকে কমেন্টে জানাতে পারো, কিন্তু দেখা যাক কে আগে বলতে পারে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।